সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় বিশৃঙ্খল সড়ক দায় কার, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, সহকারী অধ্যাপক, দুর্ঘটনা রিসার্চ ইনস্টিটিউট, বুয়েট। মাঝখানে আছেন অ্যাডভোকেট খাজা গোলাম মুর্শিদ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এবং ওই প্রান্তে আছেন ইলিয়াস কাঞ্চন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই। পাশাপাশি আমি বলতে পারি আমার পরিচয়টা দেওয়া উচিত যে একজন উনি অভিনেতা। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিফোনের পর্দায় দেয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ, কর্তৃপক্ষের সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে 7 দিন আন্দোলন স্থগিত। দেশে ভবিষ্যতে অতি দরিদ্র বলে কিছু থাকবে না বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী তৃণমূল পর্যায়েও উদযাপনের আহ্বান। মিরপুর ও সাভারে অর্ধশত বহুতল ভবন উচ্ছেদ, আবারও বাধার মুখে BIWTA, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। ঢাকাতেই হবে হজ যাত্রীদের ইমিগ্রেশন, কারিগরি দিক যাচাইয়ে আসছে সৌদি প্রতিনিধি দল। এবং যৌথ অভিযানের পরও রাঙামাটিতে আটক হয়নি কেউই। আঞ্চলিক দলে কোন্দল ও চাঁদা আদায়ী পাহাড়ের সন্ত্রাসের কারণ বলছে সচেতন মহল। ইলিয়াস কাঞ্চন ভাইকে দিয়ে শুরু করি। নিরাপদ সড়ক আসলে কতটুকু নিরাপদ? এই কয়েক বছরে আপনি কতটুকু নিরাপদ করতে পেরেছেন? নিরাপদ যখন শুরু করেছিলাম তখন তো আসলে কনসেপ্টটাই ছিল না বাংলাদেশের মানুষের কাছে। কারণ তারা মনে করতো যে সড়কে মৃত্যু এটা স্বাভাবিক এবং আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়, কপালে লেখা আছে তাই দুর্ঘটনা ঘটে, এই ছিল কনসেপ্ট। সেই কনসেপ্টটা থেকে আমার আন্দোলনের ফলে মানুষ এখন বেরিয়ে আসছে, অন্তত এই কথাটা আর বলে না যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। তো আর বাকি যেটি সেটি যে কিছু কাজ হয়নি তা না, কিছু কাজ হয়েছে। এবং আমাদের আরও ধারণা আসছে যে সড়কের ইঞ্জিনিয়ারিং যদি প্রপারলি হয়, যদি সড়কের ব্যবস্থাপনা ঠিকমতো যদি হয়, যারা মালিক তাদের ব্যবস্থাপনা যদি ঠিকমতো হয়, চালকদেরকে যদি সত্যিকার অর্থেই প্রশিক্ষিত করা যায়, ইনস্টিটিউশনের মাধ্যমে যদি প্রশিক্ষিত করা যায়, প্রপারলি যদি তারা গাড়ি চালায়, এবং আমরা যারা পথচারী, আমরা যারা যাত্রী, তারা আমাদের যে ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, তারপরে আপনি মনে করেন যে আমরা যেখানে কাজ করি, গার্মেন্টস বলেন, ফ্যাক্টরি বলেন, কর্পোরেট বলেন, কিংবা এই যে আপনাদের এই যে সময় টেলিভিশনে যারা কাজ করেন, সকলের মধ্যেই যদি আমরা আইন মানার এবং এইটা নিয়ে যদি আমাদের কর্তৃপক্ষরা যদি কাজ করতেন, আমরা যে জায়গাগুলোর মধ্যে আছি সেই কর্তৃপক্ষরা যদি কাজ করতেন, তাহলে বোধহয় সড়কের মানে দায়িত্ব যারা আছে, যারা আইনকে প্রয়োগ করেন, তাদের জন্য কাজটা সুবিধা হতো, সহজ হতো, এবং আমার মনে হয় যে সড়কের মৃত্যু অনেকাংশে কমে আসতো। কিন্তু আমরা কথার কথা বলি, কিন্তু আসলে কার্যক্ষেত্রে সেগুলি করি না। কারণ হলো গিয়ে যে গত আপনার রমিউদ্দিন স্কুল এবং কলেজের যে দুর্ঘটনা ঘটেছিল, যে জাবালে নূর কোম্পানির বাসগুলো যে ঠিক একই পদ্ধতিতে আজকে সুপ্রভাতেরও কিন্তু একই কোম্পানির মাধ্যমে কিন্তু পারাপারি পাল্টাপাল্টি, এবং সেই সময় বলা হয়েছিল যে ডেইলি বেসিসের চালক এটি বন্ধ করতে হবে, আনফিট গাড়ি বন্ধ করতে হবে, চালকের লাইসেন্স ঠিক আছে কিনা সেটি দেখে তাকে সড়কে গাড়ি বের করতে হবে। সেই কাজগুলো ওই অ্যাক্সিডেন্ট থেকে এই পর্যন্ত হয়নি বলে আবার রিপিটেশনটা আমরা আবার দেখতে পেলাম আর কি। আচ্ছা, প্রায় ইলিয়াস ভাই যেটা হচ্ছে যে পুরোপুরি একদম চলে যাচ্ছে যে না, এই ড্রাইভার বেপরোয়া চালাচ্ছে গাড়িটা, তার ফিটনেস নেই গাড়ি ঠিক মতো। যদি ড্রাইভার বেপরোয়া হয়, গাড়ির ফিটনেস যদি না থাকে, তাহলে দায় দায়িত্ব কার? দায় দায়িত্বটা আসলে এখানে যিনি, যেমন এই চালকের বয়স দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে বাস চালানোর মতো বয়সে কিন্তু তাই হয়নি। কারণ হলো গিয়ে যে প্রথম কথা হলো যে প্রফেশনাল যারা ড্রাইভার হবে তাদের বয়স হতে হবে 22 বছর।
প্রফেশনাল, এবং সে তখন হালকা গাড়ি চালাবে, তারপর 3 বছর পর মাঝারি গাড়ি চালাবে, তার 3 বছর পরে কিন্তু ভারী গাড়ি চালাবে। আপনি তার বয়স হিসাব করে দেখেন যে তার কিন্তু এই আপনার গণপরিবহন চালানোর কিন্তু বয়সই তার হয়নি। তো এই যে বিষয়টি, যে তাকে যে যারা লাইসেন্স দিল তারা দায়ী, এবং আমি বলবো যে মালিক তাকে গাড়িটি দিচ্ছে ইনি দায়ী, এবং আমি বলবো যে শ্রমিকদের যে সংগঠন তারাও তাদের কাজগুলো সেভাবে করেনি। তো এই একটি বিষয় আছে। প্লাস আমরা যারা বাসগুলোতে চড়ি, আমাদের সময়ের এত তাড়াহুড়ো আমরা করি যে আমরা আসলে মানে কে চালাচ্ছে সেটার দিকে আমরা তাকাই না। এত তবু মনে করেন যে 17-18 বছর হয়তো হতে পারে, কিন্তু আপনি লেগুনাগুলোতে দেখেন যে ছোট ছোট বাচ্চারা পিছনে ঝুলে থাকতেছে, হেল্পারি করতেছে, এবং যে গাড়ি চালাচ্ছে সেও একই বয়সের, কিন্তু ওরাই গাড়ি চালাচ্ছে। তো এই কথাটা কেন আসছে না? সড়কের দায়িত্ব যেটা যার জন্য মেইনটেনেন্সের এবং সুশৃঙ্খল ভাবে চালানোর দায়িত্ব পুলিশের, ট্রাফিক পুলিশের মেইনটেনেন্সের ইয়েতে ওর জন্য যে ট্রাফিকের কন্ট্রোল বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী যেটা থাকে, যে সড়কের যে ট্রাফিক ডিভিশনটা আছে তাদেরই কিন্তু দায়িত্ব গাড়িটা ঠিকমতো চলছে কিনা, গাড়ির লাইসেন্স আছে কিনা আছে, তারা কি সঠিকভাবে দায়িত্ব পালন করে? আমার তো মনে হয় না। কারণ হলো গিয়ে যদি সঠিকভাবে দায়িত্ব পালন হতো তাহলে কিন্তু এর আগের আন্দোলনের সময় আমাদের ছাত্ররা যে নিয়ম পদ্ধতি দেখিয়েছিল সেইখানে কিন্তু আমরা কিন্তু কোনো অনিয়ম কিন্তু আমরা দেখি নাই, কিন্তু সকলেই কিন্তু নিয়ম মানছিল, এবং সকলেই কিন্তু মানে একটা সভ্য হওয়ার এবং আইন মানার একটা প্রবণতা প্রত্যেকের মধ্যে কিন্তু জেগে উঠেছিল। কিন্তু যেই বাচ্চারা চলে যাওয়ার পর কিন্তু দেখা গেল যে আইন আসলে, এবং যে কথাটি বলেছেন যে পুলিশের কাছ থেকে আসলো 90% মানুষ আইন মানছে না, এই যে 90% মানুষ আইন মানছে না, কিন্তু আগে কিন্তু 90 না 100% মানুষ কিন্তু আইন মানছিল। তাহলে কেন মানছে না এর জন্য যে ওই ছেলেরা চলে যাওয়ার সময় তারা যেটি দেখেছিল, পুলিশকেও ছাড় দেয় না, মন্ত্রীকেও ছাড় দেয় না, কাউকেই ছাড় দেয় না, এবং তারা কোনো প্রেশারের মধ্যে কিন্তু ছিল। কিন্তু ওরা চলে যাওয়ার পর এই যারা সড়ক যারা মানে শৃঙ্খলা যারা ফেরাচ্ছে তাদের মধ্যে কিন্তু প্রেশার আছে, এবং তারা নিজেরও কিন্তু আইন মানছে না, কিন্তু তারা নিজেরাও কিন্তু হেলমেটটা ব্যবহার করছে না, তারা নিজেরাও কিন্তু উল্টা দিক দিয়ে কিন্তু চলাফেরা করছে। এই যে দ্বৈত ভূমিকা, আপনি বলবেন আমাকে তুমি আইন মানো, অথচ আমি যদি আইন না মানি আপনি তো বলবেন আপনি কে, আপনি নিজেই আইন মানেন না, অথচ আমাকে বলতেছেন আইন মানার জন্য। এই যে বিষয়গুলো আসলে আমাদের আগে নিজের দিকে তাকাতে হবে, নিজের গলদটা কোথায় সেটা দেখতে হবে, এবং সেটা দূর করারও চেষ্টা করতে হবে। আরেকটি জিনিস আমি যেটি বলতে চাই যে 90% মানুষ আইন মানছে না, অথচ আমাদের এই ব্যবস্থা রেখে আমরা চলছি। তো মানুষ 90% কেন মানছে না, কেন আইন? তাহলে গলদটা কোথায়? তাহলে কি যারা আইন মানানোর চেষ্টা করছে তাদের মধ্যে গলদ, নাকি আইনের মধ্যে গলদ? এটা তো খুঁজে বের করা দরকার এখন প্রাথমিকভাবে, এবং সেইটা খুঁজে যতক্ষণ পর্যন্ত বের করা না হবে এবং সেইটাকে যতক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত রোগ সারবে না। অ্যাডভোকেট খাজা মোর্শেদ, জি, বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সদস্য, আপনি বলেন যে প্রতিবার আঙুল তুলে দেওয়া হচ্ছে যে বাস মালিকরা যে ড্রাইভার নিয়োগ করছে তাদের ম্যাচুরিটি নিয়ে, তাদের যোগ্যতা নিয়ে, তাদের সক্ষমতা নিয়ে এবং তাদের বয়স নিয়ে প্রত্যেকটা মানুষ সন্দিহান। 1 2 নাম্বার হচ্ছে যে তারা কেউ বলছে চুক্তিভিত্তিতে চলছে, কেউ বেতনে চলছে, কোনটা যে ঠিক বোঝা যাচ্ছে না। আর যখন বাস মালিক এত একটা, মনে করেন 1 কোটি টাকার বাস বা 50 লাখ টাকা বা 70 লাখ টাকার একটা বাস কিভাবে এমন একজন লোককে দিয়ে দেওয়া হচ্ছে যে কোনো সময় তার এই সম্পদের তাকে শেষ করে দিতে পারে? মানে তার মানে কি, আমি যদি বলি যে আপনার ওনার্সদের কারণে আজকে ড্রাইভাররা এই অবস্থায় আছে, এটা আপনি সম্পূর্ণ ভুল বললেন। কারণ কোনো অনার্সরাই, কোনো মালিকই চাবে না তার গাড়িটা কোনো একটা অযোগ্য ড্রাইভার চালে গাড়িটা নষ্ট করুক বা অ্যাক্সিডেন্ট করুক, দুর্ঘটনা করুক। কারণ যে আমরা যে বাংলাদেশ বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন, আমাদের যেসব গাড়ি এগুলো সব দূরপাল্লার এবং খুব দামি গাড়ির খুব সুনাম আছে, কিছু তো সুনাম আছেই যে ওই রুটের ওই গাড়ি চললে, ওই গাড়িতে চললে যে কোনো সময় আপনি খাদের মধ্যে পড়ে যেতে পারেন। না, এটা বাজে কথা। তো এগুলো কথা বলার জন্য বলতে হয়, বলেন, কিন্তু আসলে ধরেন দুর্ঘটনা যেটা ভেবে বললেন, আপনার যে আইনের সঠিক প্রয়োগ এবং সচেতনতাটাই হলো ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি দরকার। আপনি মহাসড়কে দুর্ঘটনা করা, যে ওনারাই করেছেন, যেখানে দুর্ঘটনা ঘটেছিল
দুর্ঘটনা প্রবণ এলাকা লেখাই আছে। তাই বলে কি ড্রাইভার সেটা মানে যে দুর্ঘটনা প্রবণ এলাকা আমি এখানে একটু আসতে যাই? মানে না তো, ওটাও চলছে চলার মতন। গাড়ি যখন স্টিয়ারিং এ সে বসে তখন ওই গাড়িটার সে মালিক হয়ে যায়। ইচ্ছা মতো সিগারেট খাচ্ছে, মোবাইলে ফোনে কথা বলছে, এইটাকে কে তদারকি করবে? এটা তো একটা মালিক গিয়ে তো রোডের মধ্যে গিয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের তদারকি আছে, আপনি পৃথিবীর অন্য দেশের তুলনা করেন কেন? আপনি পাশের দেশে দেখেন। না, পাশের দেশে কোনো আমি জাপানে 29 বার গিয়েছি, সেখানকার রাস্তাঘাট সব গাড়ি চলাচল করেছি। তা এখন সেই সব দেশের মানুষের সভ্যতাটাও তো দেখতে হবে। আমাদের পাশের দেশে তো সভ্যতার সমানই। আমাদের দেশে আগে কলকাতায় ছিল এরকম, এখন হয়েছে অবকাঠামোগত পরিবর্তন হয়েছে। আমরাও তো সেইটার জন্য তো আমাদের এত প্রচেষ্টা চলছে, সবাই চেষ্টা করছে, আইন হচ্ছে যে ঠিক আছে এগুলোকে কিভাবে শক্ত হাতে আইন করে কি আপনি এটাকে হ্যাঁ অবশ্যই। আপনি শুনেন, সিঙ্গাপুরে এক সময় প্রচন্ড যানজট হতো। যানজট খালি না, ওখানে খারাপ লোক না, যানজট হতো। তখন আপনার প্রথমে ফাইনের পর চালু করলো। ফাইনও যখন কাজ হচ্ছে না, মৃত্যুদণ্ড শুরু করলো। যখনই 2-4টা মৃত্যুদণ্ড দিল, এখন তো দেখ সিঙ্গাপুরের অবস্থা। এখন আপনার এই কথাতে আসি, আপনি বললেন মৃত্যুদণ্ড দিলে, আপনি এখানে একটা লোক সে ড্রাইভিং চালায়, সে সুস্থ না অসুস্থ মানুষ, সে গাড়ির মানুষ চালায় দিল, আপনারা মৃত্যুদণ্ড তো দূরের কথা 5 বছরের জেল দিতে রাজি না। না না, সেটা তো পরে। তাহলে কোন জায়গা? আপনি যে সিঙ্গাপুরের কথাটা বললেন, হ্যাঁ, এটা যদি আমাদের দেশে অ্যাপ্লাই হয় তাহলে তো কালকে থেকে আর কোনো গাড়ি চলবে না। কে বলছে চলবে না? চলবে না তো, চলছে না তো, চলছে না। আমি আমাদের যে দূরপাল্লা কোচ, যে আমাদের গাবতলী থেকে বেশিরভাগ গাড়িগুলো চলে, আমরা তো ঋতুগত এগুলো সব মনিটরিং করি, দেখি। বিষয়টা হচ্ছে যে আপনি যদি সচেতন করেন, আমাদের ওই প্রোগ্রামগুলোই নাই। আমরা যে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে বা ইউনিয়নগুলো বা সমিতিগুলো একটু মানে ড্রাইভারদের বা হেল্পারদের বা কন্ট্রাক্টরদেরকে একটু প্রশিক্ষণ দিবে বা সচেতন করার ব্যবস্থা নেবে, এই কর্মসূচিগুলো আমরা নেই না। জনগণের দোষ তাহলে না, এটা আমাদের সমিতিগুলোরই দোষ না, জনগণের। ও বাবা, আপনি অন্যদিকে আপনি কিন্তু এই কথা বলছেন, আপনি বলছেন যে আমরা শেখাচ্ছি না। কার দায়িত্ব শেখানো? না না, আমরাও অ্যাসোসিয়েশন ভিত্তিক আমাদেরও দায়িত্ব, আমরা তো করছি, কিছু করছি না তা তো না, আমরা করে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের যে এখন বর্তমান যে পরিস্থিতি, আপনি ড্রাইভার পাবেন না, ড্রাইভার নাই। ড্রাইভাররা এখন এই পেশায় আসতে রাজি না। মায়েরা, বাবারা, গার্জেনরা বলছে না বাবা তুই আর গাড়ি চালাতে চাকরি করিস না, এটা পানের দোকান দিয়ে বস। ভালো ভালো ড্রাইভার পাওয়া খুব মুশকিল, পাওয়া যায় না। তাই বলে যে খারাপ ড্রাইভার দিয়ে আমি গাড়ি চালাবো তা না, কিন্তু পাওয়া যাচ্ছে না, যদি না পাওয়া, তাহলে এই পেশাটাকেও কেউ আর সম্মানজনক অবস্থায় দেখছে না। অনেক দেশে তো সম্মানজনক মনে করছে, আপনি খালি পৃথিবীর মধ্যে আমি বলছি পাশের দেশটাকেও কিন্তু সম্মানজনক মনে করছে। আমি কেন বলছি, আপনি যেটা বলছেন ভারতে অ্যাক্সিডেন্ট হয় না, হচ্ছে, আপনি কিন্তু সেটা বলছেন না। আপনি বলছেন যেটা যে ওরা আর কেউ কাজ করতে, মানে ড্রাইভার হতে চায় না। এখন ব্যাপারটা হলো এইটা আপনার একটা সামাজিক যে একটা অবক্ষয় হয়েছে বা যে অসচেতনমূলক বা একটা মানে অসুখ মানে সিস্টেমে যে গড়ে উঠছে, এটা থেকে বের হয়ে আসতে সময় লাগবে। এখন আপনার হচ্ছে না তা না, কেউ কম করছে না। পুলিশও যেমন ডিউটি করছে, ট্রাফিক পুলিশও ডিউটি করছে, কোনো ড্রাইভার চায় না যে আমি অ্যাক্সিডেন্ট করে মানুষ মেরে ফেলি বা নিজের জীবনও বিপন্ন করি, কেউ চায় না। এবং একটা মালিকও চায় না তার গাড়িটা কোনো দুর্ঘটনা পড়ুক। তবে একটা জিনিস আমার কাছে সবচেয়ে অবাক লাগে, যেটা আমরাও বারবার বলি, ঢাকা শহরে যেটা ঢুকতার সময় আমরা বললেন যে রোগাক্রান্ত যে গাড়িগুলো চলে, এটা পৃথিবীর কোনো দেশেই চলে না। কিন্তু এটা কেন? এটাকে তো মনে করেন পুলিশ বলেন, সরকার বলেন, এটাকে তো দূর করতে পারি। এটা একটু চেষ্টা করলেই এই গাড়িগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে পারে। কিন্তু আমি এই জায়গা থেকে আমি বলছি, আপনার এই বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মানে খুব সম্ভবত সোহাগ পরিবহনের এখন নাই, এখন শ্যামলীর মালিক রমেশ চন্দ্র। উনি একটা মধ্যে আমাকে বললেন যে ভাই আমি একটা 2.5 কোটি টাকা দিয়ে বাস নামালাম, নামার পরের দিন একটা ধাক্কা দিয়ে দিল, পাশ থেকে এসে গুতা দিয়ে দিচ্ছে। বাস আমার আগে থেকে প্যাসেঞ্জার নেওয়ার জন্য, আমি বাইরে চলে যাচ্ছি তাও আমাকে গুতাচ্ছে। তো উনি তখন বলেছেন যে দানিশ ভাই আপনি যতগুলো গাড়ি দেখবেন আমাদের ঢাকা শহরে চলে, যদি আপনি 1 মাসের মধ্যে এটা পুরানো না হয় তো কোনো কিছু করার নাই। কারণ সারাক্ষণ ড্রাইভাররা এবং কন্ডাক্টররা গাড়িকে গুতায় ধাক্কাতে থাকে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে। তাহলে আপনি বলেন, আপনি একটা 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলেন বা 1.5 কোটি টাকার লোন নিয়ে গাড়ি কিনলেন, সেই গাড়িটা 1 মাসের মধ্যে বডির মধ্যে এইদিকে মনে হলো যেন যুদ্ধ বিধ্বস্ত গাড়ি হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ ওই যে ড্রাইভারদের অশুভ প্রতিযোগিতা। বল
ধন্যবাদ। আসলে আমি শুনছিলাম কথা, তো আমি একটু এভাবে বলতে চাই যে সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আমাদের মানে গুরুত্বটা কোথায়, ইম্পর্টেন্সটা দেওয়াটাই আসলে হচ্ছে না, যে আমি প্রায়োরিটিটা কাকে দিব। একটু যদি বুঝাই বলি, সেটা হচ্ছে যে আপনার গত 6 মাসে, মানে গত 6 মাস কেন বলছি, কারণ যে 6 মাস আগে যে আমাদের একটা ইনসিডেন্ট ঘটলো সেটার প্রেক্ষিতেই তো দেখা গেছে যে আমরা একটা খুব নড়ে চড়ে বসলাম। এর গত 6 মাস বা 7 মাসে একমাত্র মনে হয় মিডিয়াই এটা নিয়ে হয়তো বা তারা বারবার কয়েকবার জিজ্ঞেস কি করণীয় ইত্যাদি বিভিন্নভাবে এসেছে, বাট যারা বাস্তবায়নকারী সংস্থা, যারা রোড তৈরি করে দেশের, সড়ক ও জনপদ, এলজিইডি, সিটি কর্পোরেশন বা ডিটিসিএ, আমি কিন্তু তাদের মধ্যে এই বিষয়টা যে আসলে আমি এখন তাহলে করণীয় কি, এই বিষয়টা খুব অভাব আমার কাছে মনে হয়েছে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে। দেখেন আজকে যে কেসটা হলো যে এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, আমরা সেখানে একটা ফুটওভার ব্রিজ দিচ্ছি। এখন আমার প্রশ্ন, যদি এখানে ফুটওভার ব্রিজ প্রয়োজন হয়েই থাকে তাহলে আগে কেন হয় নাই, আগে কেন আমি করলাম? ইঞ্জিনিয়ারকে একজনও ছিল না যে কিনা চিন্তা করেছে যে এখানে একটা মানে ফুটওভার ব্রিজ প্রয়োজন আছে, কারণ অনেক অ্যাক্টিভিটি হয়। একজন মারা গেল, তখন বুঝলাম যে কালকের ভিতরে দিলাম। তাহলে আমি মনে করি কালকের ভিতরে আমি দেন, সমস্যা নাই। তাহলে এই গত 6 বছর, 5 বছর, 10 বছর কেন হলো না? তাহলে কারো চোখে পড়ে নাই? একটা বলি, এরকম যদি মরতে থাকে আর যদি ফুটওভার ব্রিজ হতে থাকে তাহলে কি হতে পারে রাস্তা? সেটা একটা পয়েন্ট অবশ্যই। সেকেন্ড যে বিষয় আমি বলি, দেখেন আমি ইম্পর্টেন্সটা এবং যারা আমরা সলিউশন দিচ্ছি তাদের ভিতরে মানে যারা সমাধান দিচ্ছি তাদের ভিতরে কিরকম একটা বিষয় থাকে। যেমন এরপরে সিদ্ধান্ত হলো কি, সুপ্রভাতের সব গাড়ি আপনার বন্ধ। 2 দিন পরে এভাবে চলতে, 2 দিন পরে কোনো বাসই থাকবে না ঢাকা শহরে, সবই বন্ধ করে দিতে হবে। বন্ধ হবে না, অন্য নামে চলুক। বাট আমি ধরলাম যে হ্যাঁ উনি মিন করেছেন যে বন্ধ, ঠিক আছে, বন্ধ হলে যদি এটাই সলিউশন হয়, আমার রুট কজ তো ওইটা না যে আমি সব বন্ধ, একজন করেছেন সব বন্ধ করে দেব, বিষয়টা সেটা না। তাহলে তো কোনো গাড়ি থাকবে না। অর্থাৎ যে ডাক্তার একটা আপনার ক্ষতের জন্য পুরো বডির পার্ট কেটে ফেলতে বলে, তার মানে তিনি আসলে এই বিষয়টা অভিজ্ঞ না, ডাক্তার না, তিনি আসলে কোনোভাবে হয়তো বলছেন। তো আমি এই জাতীয় বিষয়গুলো প্রথমে আগে আমাদেরকে দূর করতে হবে। ইঞ্জিনিয়ারিং যে বিষয়, নিয়মটা হচ্ছে যে আপনার আমি রাস্তা তৈরি করলাম, যদি এটা এক্সিস্টিং রাস্তা হয়ে থাকে একটা ইন্সপেকশন করে ভাই কোনো রিস্ক আছে কিনা, কোনো ভুল ত্রুটি আছে সেটা চেক করে নেওয়া, অডিট বলি আমরা, ইন্সপেকশন বলি, সেটা করে সেটা মেজার নেওয়া। আর নতুন রাস্তা যদি করতে হয় সেটা প্রথমেই একেবারে ডিজাইন থেকে শুরু করে আমার সেফটি মেজার দিয়ে দেওয়া, এটা হচ্ছে সিস্টেম। আর এখন আমাদের হয়ে গেছে উল্টা, আমরা শুধু এখন রাস্তা কনস্ট্রাকশনটাই বুঝি ভাই, সেফটি নিয়ে কোনো বুঝি না। আপনি গত 6 মাসে আমি মনে করি নিউজ আপনারা মিডিয়া যত না রিপোর্ট করেছেন, আপনি একটু বাস্তবায়ন সংস্থার কাছে জিজ্ঞেস করে দেখেন যে তারা কতগুলো সেফটির জন্য কি কি প্রোগ্রাম নিয়েছে গত 6 মাসে, বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার কাছে কোনো গবেষণা নাই, আপনি দেখতে পান না যে কি কি করেছেন ওনারা? কোনো জিনিস আপনাদের কাছে কোনো দেখেন না দিয়েছেন কিনা? না, একটা বিষয় হচ্ছে যে যদি সেফটি নিয়ে হতো হয়তো বা জানতাম, তো খুব বেশি এরকম পাইনি। দ্বিতীয় আমরা তো সেফটি চাচ্ছি, যদি আপনার কাছে না আসে তার মধ্যে সেফটি কোনো জিনিস নেই। শুধুমাত্র ডিটিসিএ কিছু পরিকল্পনা নিয়ে গেছে যারা কিনা এই পরিকল্পনা নিয়ে কাজ করতে চাচ্ছে, সিটি কর্পোরেশন আদারওয়াইজ কিন্তু এই বিষয়ে কোনো আমি এই গত 6 মাসে যদি বলি আসলে তাদের মানে এই বিষয়ে কোনো অ্যাক্টিভিটি দেখি নেই, আর জানি না আগামী ভবিষ্যতে তাদের কি পরিকল্পনা আছে। এই বিষয়টা আমি বলবো খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড যে বিষয়টা আসলে পুলিশের যে বিষয়টা আপনি বললেন যে পুলিশ চেক করছে কিনা, আমি মনে করি পুলিশ যেভাবে এখন চেক করে তারা আসলে একটু, যেমন কাগজপত্র চেক করে, যেটা কাগজপত্র চেক করা হচ্ছে শৃঙ্খলার একটা পার্ট, এটা সেফটির পার্ট না। একজন লাইসেন্সধারী চালকে অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, লাইসেন্সবিহীন চালকও ঘটাতে পারে, নতুন গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, ফিটনেসবিহীন গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে। তার মানে ওটা সেফটির সাথে জড়িত না। আমি এখন বর্তমানে যে ট্র্যাডিশনাল চেকটা আমরা করছি, দেখতে হবে যেটা ওই গাড়ির ইন্ডিকেটর ঠিক আছে কিনা। ভাই একটু আপনি ইন্ডিকেটরটা জ্বালায় দেখান জ্বলে কিনা, নাই এবং ভাই আপনার ওয়াইপারটা একটু ইয়ে করে দেখেন, পুলিশকে জিজ্ঞেস ভাই আপনার ওয়াইপারটা একটু নাড়ায় দেখেন, ওয়াইপার আছে কিনা, হেডলাইট ঠিক আছে কিনা, ভাই আপনার টায়ারটা রাবারিং করা কিনা, টায়ারে মসৃণ হয়ে গেছে, ট্রেড, এই বিষয় চেক করা হচ্ছে সেফটি চেক। শুধু এটা গাড়ির ক্ষেত্রে বললাম, চালকের ক্ষেত্রে যেটা, চালক কি সুস্থ কিনা সেটা কিভাবে চেক করতে, আপনি ব্রেথোলাইজার দিয়ে নেশা জাতীয় দ্রব্য নিয়েছে কিনা, অথবা অনেক নেশা আছে, অনেক আছে ড্রাগ আছে এটা রক্তের সাথে মিশে যায়, আপনার নিঃশ্বাসে আসবে না, সেগুলো চেক করার জন্য দেখা যায় ইনস্ট্যান্ট পারা যায় না। তখন উন্নত দেশে তারা করে কি, আপনার চালককে নামায় বলে আপনি একটু উল্টা দিক থেকে 10 কদম হেঁটে আসেন, 10 কদম হেঁটে অথবা এক পায়ে 10 সেকেন্ড 20 সেকেন্ড দাঁড়ান। যদি 10 থেকে 20 সেকেন্ড দাঁড়াতে পারে মানে তাহলে সে ফিট, আদারওয়াইজ কিন্তু আপনি যে কোনো ড্রাগ নেন না কেন পারবেন না, উল্টা দিক থেকে সোজা আপনি এক লাইন হেঁটে আসতে পারবেন না। এই যে টেকনিকগুলা, এগুলা প্রথম কথা হচ্ছে হয়তোবা আমাদের জানার ক্ষেত্রেও একটা মানে গ্যাপ থাকতে পারে, দ্বিতীয় এগুলা প্র্যাকটিসও করা হয় না। ফলে হয় কি, আপনি গাড়ি দেখছেন, আমি বলছি ফাইন করেছেন কিন্তু আপনি শৃঙ্খলার জন্য, কাগজ নাই সেই জন্য, কাগজ আজকে নাই 6 মাস পরে করে ফেলবে, বাট এই গাড়িটা সেফ কিনা, এই গাড়িটার সেফটি ফিচার সব ঠিক আছে, এই চেকিংটা আসলে আমাদের একেবারেই অভাব। তো এই জায়গাতে আমি বলবো আপনি যতই মামলা করেন সেটা কিন্তু সেফটির দিকে যাচ্ছে না,
আপনি হয়তো শৃঙ্খলা পাচ্ছে, আপনার একটা মানে আপনার বিধিটা মানা হচ্ছে, সেটা একটা বিষয়, বাট সে কিনা দুর্ঘটনা ঘটাবে কিনা এই অ্যাসিউরিটিটা কিন্তু আসবে আমার ওই চেকিং গুলা থেকে। এই যে উনি বললেন যে আপনার মালিকরা কেউ চায় না অ্যাক্সিডেন্ট ঘটাক, বাট প্রত্যেকটা কেউ চায় না অ্যাক্সিডেন্ট ঘটাক, কিন্তু প্রত্যেকে চায় প্রফিট হোক, প্রত্যেকে কিন্তু আবার চায় প্রফিটটা ম্যাক্সিমাইজ, কে কার বেশি প্রফিট ম্যাক্সিমাইজ করবে। দেখা যাচ্ছে অনেক চালককে আমি শুনেছি, সে হয়তো বলছে যে আমার ব্রেকটা কাজ করছে না, কিন্তু মালিক তাকে বলছে যে আপনার এই টিপটা দিয়ে আসেন, এরকম করে 20টা টিপ দিয়ে ফেলেছে, কিন্তু ওইটা হয়তো চেক আর ঠিক করাচ্ছে না মালিক। চালকই বলছে আমার ইন্ডিকেটরটার সমস্যা, মালিক ঠিক করে না। এই ধরনের কেসও আছে, কারণ হচ্ছে যে তার এটা এই টায়ারটা যে রাবারিং করা, মসৃণটা চেঞ্জ এটা করে, এটা চালক করে, মালিক করে। আর একটা জিনিস আছে, যেমন আমাদের এখানে এই জেব্রা ক্রসিংটা 10 বছর ধরে গায়েব হয়ে গেছে, মানে রাস্তা দিয়ে ক্রস করবে সেই রাস্তাটা হয়ে গেছে, আপনি ছাদের উপর উঠে দিয়েছেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যখন আমি জেব্রা ক্রসিং আমি বাংলা মোটরের এখান থেকে ক্রস করি, এখানে আমি ক্রস করতে পারি না, যখন থামায় তখন গাড়ি পিছনে থাকলেও হোন্ডা থাকছে না, হোন্ডা কিন্তু চারিদিকে দিয়ে ঘুরছে। এবং তারপরে দেখা যাচ্ছে আমি যখন পুলিশকে বলছি যে কি করব। ধন্যবাদ। এই জায়গাতে যদি আমি বলি, জেব্রা ক্রসিং স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে যে কোনো পরিস্থিতিতে যদি কোনো পথচারী জেব্রা ক্রসিং এ পা দিয়ে দেয়, ফার্স্ট প্রায়োরিটি তার। এবার চালক যে কোনো অবস্থাতেই ওই পথচারীকে আগে মানে অগ্রাধিকার দিতে হবে বা পুলিশ জানে ফার্স্ট। এখন এটা জানে কথা কিনা? হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা তো এই বিষয় শিক্ষাতে তো আসে নাই। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, এখন বাংলাদেশে যদি আমি এটা আবার এখানে আবার আমি এবার আমি একটু অন্য আদারওয়াইজ যে এখন চালক যদি এটা আবার করতে যায়, সে কোনোদিনও পার হয়, কারণ আমাদের পথচারীরাও কিন্তু আমরা এতবার পার হয় যে সে সারাক্ষণ দাঁড়িয়ে আছে। তাইলে এই জায়গায় সিস্টেমটা কি হতে হবে, এখন অল রেড একটা সিস্টেম চালু হয়েছে সারা বিশ্বে, অল রেড, সব দিকের গাড়ি এখন আমাদের হয় কি একদিক রেড একদিক গ্রিন, বা একদিকে ছাড়তে এক বন্ধ করে, এখন হচ্ছে অল রেড, মানে একটা নির্দিষ্ট সময়ে সব দিক বন্ধ, শুধুমাত্র পথচারী আপনার 10-15 সেকেন্ড সময় দিবেন, পথে পার হয়ে যাবে, আবার আপনি আপনার ফ্রিকোয়েন্ট চলবেন। তো আমরা দেখা যায় একদিক, বিশেষ করে চৌরাস্তায়, আপনি বিশেষ করে যদি চৌরাস্তায় একদিক বন্ধ একদিক চালু করলে, বা একদিক 3 দিক বন্ধ একদিক চালু করলে কোনো না কোনো দিক গাড়ি থাকেই, বিশেষ করে মোটরসাইকেল আপনি যেটা বললেন, কোনো গাড়ি থাকে, ফলে একটু রিস্কি হয়ে যায়। আমার মনে হয় আমরা এই বিষয়গুলোতে আমাদের একটু নজর নেওয়া উচিত। এখন বিশ্ব কিন্তু, আর সবচেয়ে বড় কথা, এই যে আমি কথাগুলো বলছি, তার মানে এটা না যে এটা আবিষ্কার করে বলছি, সারা বিশ্বে এটা প্রুভেন। রোড সেফটিটা ম্যাচিউর সায়েন্স, স্যাচুরেটেড একটা পর্যায়ে চলে গেছে ট্রান্সপোর্টেশন সেক্টরটা। এই জায়গাতে কিন্তু আমাদের যারা নীতি নির্ধারক তারা প্রতিনিয়ত দেখছেন না, আপনি দেশে বাইরে ঘুরে আসেন, আপনি কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন, এটা অ্যাপ্লিকেশনটা হচ্ছে জরুরি খুব। কারণ আদারওয়াইজ আপনি যদি এখনো যদি আমরা মনে করি কি করতে হবে, করণীয় কি জিজ্ঞেস করি, আমরা আসলে সেই 20-25টা পয়েন্ট আমিও বলতে পারবো, আপনিও বলতে পারবেন না। আরেকটা জিনিস আমি দেখলাম আমাদের এখানে ক্রসিং এ যেটা হচ্ছে সেটা হলো, আমি সোজা যাচ্ছি, একটা ক্রস করছি, এটা একটা স্কোয়ার জায়গা, ওদিক দিয়ে গাড়ি আসবে, এদিক দিয়ে গাড়ি আসবে, এদিক দিয়ে এদিক দিয়ে, আমি যখন সোজা যাচ্ছি আমার এই রাস্তাটা বন্ধ রাখছে, কিন্তু ওদিক দিয়ে আমি যে রাস্তাটা পার হবো ওইটা খোলা। আচ্ছা, এটা গেল, আমাকে ওই পাশে পড়তে হচ্ছে, ওই পারে যাওয়ার পর দেখলাম যে বাঁ দিক দিয়ে টার্ন নিয়ে চলে আসছে। তাহলে এটা আসলে সিগন্যালিং সিস্টেমটা কি ঠিক আছে আমাদের দেশে? যেটা হচ্ছে যে আপনার কয়েকটা বিষয়, আপনার হচ্ছে যে একটা হচ্ছে আপনি প্রায়োরিটি কাকে দিচ্ছেন। যেমন আমাদের যেটা একটা বড় সমস্যা, সেটা হচ্ছে আমরা শুধু যানবাহনকে প্রায়োরিটি দিয়ে কিন্তু সিগন্যালিংটা করি, মানে ম্যানুয়াল মেথডে করি আর অটোমেশনেই করি, যানবাহন প্রায়োরিটি দিই, যেদিকে চাপ বেশি সেদিক ছাড়ি, বা যেদিকে মানুষকে নিয়ে চিন্তা না যেদিকে পথচারী বেশি সেই দিকটাকে প্রায়োরিটি দিয়ে পথচারীর জন্য যে থামাই দিলাম, এদিকে আগে ক্রস করে যাক, তারপর একটা বড় একটা অ্যামাউন্ট আমি পথচারী পার করলাম, তারপর আবার জান। এই বিষয়টা নাই অনেক দেশে। আপনি দেখবেন শুধু পথচারীর জন্য একটা সিগন্যাল আছে, পথচারী প্রেস করে আপনার হচ্ছে যে তখন কিন্তু দেখা যায় তার জন্য প্রায়োরিটি চলে আসে। তো আমি মনে করি আমাদের এই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত। শুধুমাত্র যেমন আমি নিজে অনেক সময় দেখা যায় অর্ধেক রাস্তা পার হয়ে দেখলাম যে ছেড়ে দিয়েছে, আমাকে আবার ব্যাক করতে হচ্ছে দ্রুত, তার মানে কিন্তু আমরা ওই পথচারী বান্ধব যে ক্রসিং সিস্টেমটা, এই আইডিয়াগুলো দিতে হবে, এবং ট্রাফিক পুলিশকে একটু প্রশিক্ষণ বিষয় দিতে হবে। দেখি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। জি স্যার, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, আজহার কাজী আমার নাম। খুব সম্মত। আমি স্যার সৌদি থেকে দুবাই 17 বছর গাড়ি ড্রাইভিং করেছি। যে কথাগুলো আমি স্যার এই পর্যন্ত আমি 17 বছর আল্লাহর রহমতে একটা লুকিং গ্লাসও ভাঙি নাই। কিন্তু আমার প্রশ্ন, আমি তো শুনতে পাচ্ছি কুয়েতে আমি 6-7টা দেশের বাইরে রোডে গাড়ি নিয়ে গেছি, সেই লাইসেন্সটা নিয়ে আমি বাংলাদেশে বিআরটিতে গেছি। আমি বললাম এই আমার পরিচয়, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমাকে একটা লাইসেন্স দেন, ট্রেনিং নেন। সে বলল আপনি এখন লাইট লাইসেন্স পাবেন, যান ফর্ম বানাই নিয়ে আসেন, বাইরের লোক আছে কথা বলেন। আমাকে তারা কোনো ভ্যালুই দিল না ওইখানে। আর আমি এই লাইসেন্সটা বাইরে ইন্টারভিউ দিয়ে তারপরে নিছি। আমি 6-7টা দেশের বাই রোডে গাড়ি নিয়ে যাইতাম, প্লাস দুবাইয়ের মতো দেশে আমি ড্রাইভিং করেছি একটানা 5 বছর, সৌদি থেকে ক্রস কান্ট্রিতে ট্রেলার নিয়ে যাইতাম। এখন ইলেকট্রনিক সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, আপনি নিরাপদ সড়ক সবসময় আন্দোলন করে আসছেন,
আমি একজন ড্রাইভার হইয়া এখন আমি একজন মালিক হয়েছি, আল্লাহ আমার করছে 17 বছর বিদেশ থেকে আইসা একটা গাড়ি কিনছি, সেটা আমি নিজে চালাইতে পারি না, সবচেয়ে বড় দুঃখ আমার। কারণ আমার সেই লাইসেন্সের কোনো ভ্যালু নাই। আর বাংলাদেশের প্রত্যেকটা পুলিশে সিট বেল্ট চেক করে না, এই আরবিতে তো ভাইয়া বলে ফায়ার স্টেশন, সেটা চেক করে না, ট্রায়াঙ্গেল চেক করে না, তারা চেক করে কি ড্রাইভিং লাইসেন্স না থাকলে 200 টাকা নেয়। আর মালিকের কাগজ আছে কিনা তারা শতকরা 90% গাড়ি চেক করে না, তারা 500 টাকা কাগজের নিচে দিলেই তারা ঠান্ডা। আমার গাড়িটা চলতেছে এখন একটা রোড, আমি বলবো না, বললে প্রেশার আসবে। আমার গাড়িটার মধ্যে 5টা কাগজ কমপ্লিট, আমি চ্যালেঞ্জ করে বলবো, কিন্তু আমার গাড়িটা প্রতি মাস 7টা-10টা মামলা নিয়ে আসতেছে। জিজ্ঞেস করলে আমি একটা সার্জেন্টকে বললাম, স্যার আমার গাড়িটা কেন মামলা দিলেন? বললো আপনি ড্রাইভার বেদবি করলো। আমি বললাম যে আমি তো স্যার গাড়িতে বসাছিলাম, আপনি 2500 টাকার মামলা কেন দিলেন? জি, বলতো, স্যার, আপনাকে ধন্যবাদ। মানে ওনার প্রশ্নের কিন্তু উত্তর আমি দিয়েছি যে ছাত্ররা যেভাবে কাজটা করেছিল তখন কিন্তু সব ঠিক ছিল, কিন্তু ছাত্ররা চলে যাওয়ার পর যেভাবে কাজগুলো হচ্ছে সেখানে কিন্তু আমরা অনিয়ম কিন্তু দেখছি। তো কাজেই উনি যেগুলো বলছেন সেগুলো আমরা অনেকেই জানি, ওইটা নিয়ে আর বিস্তারিত আলোচনা, এবং এগুলো হচ্ছে বলেই কিন্তু আসলে নিয়ম আইন এই সমস্তগুলো হচ্ছে না। তো আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে এই বাংলাদেশেও কিন্তু আপনার গিয়ে আছে যে তারা কোনো রকমের 1111 দিন গাড়ি চালানো হয়েছে, 97টি গাড়ি তাদের মানে আপনার গিয়া বা বিপজ্জনক জিনিস নিয়ে এই বাংলাদেশেই তারা নাইট্রোজেন, তারপরে আপনার গিয়া আরও অন্যান্য অক্সিজেন এ সমস্ত নিয়ে কিন্তু তারা কিন্তু চলছে, কিন্তু 1111 দিন একটি ঘষাও কিন্তু লাগে না। কারণ হলো গিয়ে তারা যেভাবে যে সিস্টেমে তারা ড্রাইভারকে নিয়োগ দেয়, যে সিস্টেমে তাদের গাড়িগুলোকে মেনটেন করে, যে সিস্টেমে তারা চালককে মেনটেন করে, সেই কারণের জন্যই কিন্তু 1111 দিন মানে প্রায় 3 বছর কিন্তু একটা ঘষা পর্যন্ত লাগে নাই। তো এই যে কথাটি মানে আমার ভাই বললেন যে মালিকদের, উনি নিজেও কিন্তু স্বীকার করেছেন যে চালকদেরকে যে মোটিভেশন করা দরকার সেটি করা হচ্ছে না, তাদের যে উপযুক্ত ট্রেনিং দেওয়া দরকার সেগুলো হচ্ছে না, ড্রাইভার খুঁজে পাচ্ছেন। এই যে দীর্ঘ সময় ধরে আমি বলে আসছি, আপনারা জানেন যে ড্রাইভার ইনস্টিটিউশনের মাধ্যমে ড্রাইভার তৈরি করতে হবে, প্রয়োজনে এখানে সরকারকে সাবসিডি দিতে হবে, উৎসাহিত করতে হবে যাতে এখানে মানে আমাদের ছেলেপেলেরা আসে, এবং এখানে বেতন কিন্তু কম না, কিন্তু বেতন কিন্তু আপনি জানেন এখানে কিন্তু একটা ভালো বেতন কিন্তু আছে। যেখানে আমাদের ছেলেপেলেরা ব্যাংকে চাকরি করার জন্য 10,000-12,000 টাকা চাকরির জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে, চাকরি পাচ্ছে না, সেই জায়গায় এইখানে তো আমাদের এই যে মানে লাক্সারি যে বাসগুলো সেইগুলোর চালকরা তো আপনার 50-60 হাজার টাকা বেতনে চাকরি করছে। কিন্তু তো এই যে বিষয়গুলো, এইগুলো জানানোর যে বিষয় এবং তাদেরকে উদ্বুদ্ধ করার যে বিষয়, এবং সত্যিকার অর্থে আমরা এইটাকে প্রাধান্য দিয়ে মানে 1 নম্বর আমাদের এটা একটা সমস্যা ধরে যদি আমরা এটাকে প্রাধান্য দিতাম, এবং আমাদের সড়ক তৈরি করার জন্য হাজার হাজার কোটি টাকা আমরা ব্যয় করতে পারছি, আমাদের ব্রিজ তৈরি করার জন্য ব্যয় করতে পারছি, অথচ সেফটির জন্য, যেটি ওই যে সাইফুন বলল যে সেফটির জন্য আমরা এখানে কত টাকা আমরা ব্যয় করছি। তো এটার তো একটা অথরিটিও নাই যে যারা এটাকে ব্যয় করবে। এখন যেটুকু হচ্ছে যার যার ডিপার্টমেন্ট থেকে কিছু কিছু দিয়ে তো সমন্বয় ছাড়া হবে না। আরেকটি জিনিস যেটি হলো যে সারা পৃথিবীতে দেখবেন যে একটা কথা তারা বলে, সেটি হলো যে কোনো একটা জিনিস হয় বলে পারফেক্ট ওকে, আদারওয়াইজ বলে নো। কিন্তু আমাদের কিন্তু 3টা কথা আছে, একটা হলো ইয়েস ওকে, আর একটা হলো গিয়ে হ্যাঁ চলবে, মোটামুটি চলবে। এই যে মোটামুটি চলবে আপনি এগ্রি করে নিলেন, তার মানে কি আপনি এখানে চান্স নিলেন, এই চান্সটাই কিন্তু আমরা বেশি করে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। আমার চালক যখন বলতেছে যে আমার এটা টায়ারটাই হয়ে গেছে, না না ঠিক আছে চলবে, তুই আরো কয়েকটা মার, এই যে বিষয়গুলো। তারপর আমার চালককে যে স্কেল করতে হবে, না 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 ঠিক আছে চলবে, ও মোটামুটি ভালোই। এই যে মোটামুটি, তার মানে কি মোটামুটি মানে অর্ধেক সে অ্যাক্সিডেন্ট করার চান্সে আছে, অর্ধেক সে গাড়ি চালানোর চান্সে আছে। এবং প্রত্যেকটা জায়গার মধ্যে আমার গাড়িটা এখন আনফিট আছে, না না চলবে, চলে যাবে, অসুবিধা হবে না। এই যে চলে যাবে, সবাই চলে যাওয়ার মধ্যে আমরা আছি, যার জন্য কেউ ম্যাক্সিমামই আমরা এখন উপরে চলে যাচ্ছি, আমাদের জীবন চলে যাচ্ছে, আমরা পঙ্গু হয়ে যাচ্ছি। তো যার জন্য আমি আসলে
এই যে আমাদের যে সাজেশনগুলো, এখন যে কমিটি হয়েছে সেটা সাজেশন তৈরি করতে, তো আমরা আগেও তো সাফিনও তো ছিল, আমরা আগেও কিন্তু সাজেশন তৈরি করছি। স্কুলের পাঠ্যক্রমের মধ্যে আমরা সাজেশন তৈরি করে দিয়েছি, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা সাজেশন তৈরি করে দিচ্ছি। ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট ছেলেদের দায়িত্ব পর্যন্ত আমরা বন্টন করি যে তাদের শুধু সচেতনতা না, ফার্স্ট এড তাদেরকে শেখাতে হবে, যাতে তার সামনে যদি একটা দুর্ঘটনা ঘটে সেই জন্য একটা মানুষের জীবন বাঁচাতে পারে, ফার্স্ট এড যেন দিতে পারে। কারণ হলো সড়ক দুর্ঘটনায় মানুষ মৃত্যুবরণ করে সবচেয়ে বেশি সেটা হলো যে আপনার শরীর থেকে ব্লাড চলে যাওয়া, আর একটা হলো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া। এই দুটো জায়গায় যদি আপনি ঠিক করে দিতে পারেন তাহলে কিন্তু অনেক মানুষের জীবন লাইফ আপনি, যার জন্য দেখবেন যে পৃথিবীর অন্যান্য দেশে দুর্ঘটনা ঘটে কিন্তু ক্যাজুয়ালিটি কিন্তু কম হয়, কিন্তু আমাদের এখানে যখন দুর্ঘটনা ঘটে ক্যাজুয়ালিটিটা বেশি হয়, কারণ তার প্রপার ট্রিটমেন্টটা তার হয় না, তাকে আমরা রাইট। তো এই যে এই অনেকগুলো প্রবলেম, সমস্ত প্রবলেমে একসঙ্গে জড়ো হয়েছে, কিন্তু কোনো প্রবলেম সলভ করার যে অথরিটি, যাদের দায়িত্ব, আমরা কিন্তু এইগুলো কিন্তু এই যে শাফিন তারা তো লিখিতভাবে দিয়েছে, আর আমি মুখে তো অনেকবার বলেছি যে সড়কের পাশে আপনাকে ট্রমা সেন্টার, 50 ফিট দূরে দূরে একটা ট্রমা সেন্টার, একটা রেস্কিউ টিম তৈরি করা, এবং এমনকি আমরা এমনও সাজেশন দিয়েছি যে আমাদের যে ফায়ার সার্ভিসগুলো আছে সেইগুলো হাইওয়ের পাশে যেন নির্মাণ করা হয়। হাইওয়ের পাশে যদি হয় তাহলে তারা সার্ভিসটা দিতে পারবে, এরকম তাদের আবার অ্যাম্বুলেন্স আছে, সেটাও কাজগুলো করতে পারবে, কিন্তু কোনোটাই তো আসলে বাস্তবায়ন হচ্ছে না। অ্যাডভোকেট খাজা কলম, আপনি আমাকে বলেন যে যেটা বলছেন যে এই জিনিসগুলো করতে হলে সমন্বয়ের দরকার, তাই না? কিন্তু সমন্বয় কেন হচ্ছে না, মানে ইয়াটা কোন জায়গায়? সমন্বয়টা মানে কি ইচ্ছা না থাকার কারণে, না প্রত্যেকে ধরে নিচ্ছে যে না ওর দায়িত্ব পালন করুক, ওর দায়িত্ব একটু আগে উনি বললেন না যে মানে ওই যে মোটামুটি চলবে, হ্যাঁ এই মোটামুটি চলবে পর্যায়ে আমরা এই সিস্টেমে আছি, তার জন্য মোটামুটি ভাবে সব চলে যাচ্ছে, পরিপূর্ণভাবে কিছু হচ্ছে না। কিন্তু আমাদের তো পরিপূর্ণ করতে হবে, এই জন্য আমরা সবাই আমাদের যার যার জায়গায় যে আছি, যেমন আমি একটা অ্যাসোসিয়েশন বিলং করতেছি, আমার অ্যাসোসিয়েশন দায়িত্ব হচ্ছে আমরা করি, আমাদের তো খুবই সেন্সিটিভ জায়গা, কারণ আমাদের এক একটা গাড়ি 2 কোটি 3 কোটি এরকম দামি গাড়ি, তো আমরা চিন্তা করি আপনাদের গাড়িগুলো কিন্তু নষ্ট হচ্ছে না, না ওই আমাদের যত্ন ওইরকম একটা ব্যবস্থা আছে, একটু মোটামুটি চলে যাচ্ছে আর কি। তো এখন কথা হলো যে আপনি যখন সবাই যখন সচেতন হবে এবং সবাই বলতে সবাইকেই বুঝাচ্ছি, সব পক্ষকেই বলছি, তো তাহলে আপনি শৃঙ্খলা অবশ্যই ফিরে আসবে, এবং এটা আসতে যদিও সময় লাগবে, কিন্তু আমাদের শুরু করতে, যেমন উনি অনেক আগে নিরাপদ সড়ক চাই, আমাদের বয়স আরো কম ছিল বা অ্যাসোসিয়েশন কম, তখন থেকে নিরাপদ সড়ক চাইয়ের স্লোগান নিয়ে তখন নীতিমতো একটা মানে সুন্দর নায়ক, মানে ব্যস্ত নায়ক, তার মধ্যে তো উনি এই আন্দোলনটা করে গেছেন। উনি যেটা করেছেন, উনি হয়তো বললেন যে আসলে আমি এটা, কিন্তু আমাদের তো মনে হচ্ছে যে ওনাকে তখন কিছু বলতে হয় না, রাস্তায় এমনি মানুষ নেমে যাচ্ছে। না যাই হোক, সেটা যে আমি এটাকে ভালো চোখে বলছি না, কিন্তু মানুষের মধ্যে ফিলিংসটা আস্তে আস্তে আসছে, শুধু রাস্তায় নামলে তো হবে না, রাস্তায় নামার মধ্যেও তাদের চিন্তা ভাবনা করতে হবে। যেমন আপনি আমরা কেনা রাস্তা দৌড় দিয়ে পার হয়ে যাই, আপনি চিন্তা করে আপনি এইখানেই খেয়াল করে কে এমন কোন লোক দেখান যে সে দাঁড়ায় আছে কখন সিগন্যাল পড়বে, কারণ সিগন্যালের তো কোনো গ্যারান্টি নেই, লাল সিগন্যাল জ্বললেও গাড়ি চলে, গ্রিন চললেও গাড়ি চলে, এবং শুধু চলে তা না, টাইম ফ্রেম নাই না, এবং আপনি 10 মিনিট দাঁড় করা গেছে, একটা মানুষ 10 মিনিট কোথায় এবং সে চলে যে সেইটা যে সিগন্যাল তো মানে ওই ট্রাফিক যে পুলিশ সেও তো সিগন্যালটা মানে না, সে লাল বাতি জ্বলতেছে তো ছেড়ে দিতেছে, যাও টানতেছে। এখন কথা হলো যে এই মানার প্রবণতাটা ওই যে মানে মোটামুটি চলবে বলেই এই আপনার এই প্রবলেম, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি যদি মোটামুটি করে তাহলে বাকিরা তো মোটামুটি করবে না, বাকিরা ফাইনালি করে দেবে, উড়াইয়া দিবে একদম, যেটা কালকে গতকালকে আপনি আমাকে বলেন যে আমার কথা হচ্ছে যে না, যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় যে আপনি এই প্রোগ্রামটা চালাবেন, তাহলে তো আমার তো মিনিমাম যোগ্যতা নিয়ে কাজটা করতে হবে, তাই না? আমার মিনিমামটুকু জানতে হবে। সবচেয়ে বড় কথা যেটা জিনিস, এর আমার অনেক আলোচনা হয়েছে, অনেক টকশো হয়েছে, আমরাও বিভিন্ন আলোচনা অংশগ্রহণ করেছি, মূলত এখন ভালো ড্রাইভার তৈরি করার জন্য প্রশিক্ষণ কেন্দ্রগুলো এবং সরকারিভাবেই করা দরকার, এবং এখান থেকে বের হয়ে আসুক যে উনিও বললেন যে এত টাকা বেতন দেওয়া হয় না, আপনি
অনেক পেশায় এত টাকা মানুষ পায় না। না, কিন্তু এটা আপনাদের তো বড় বড় কোম্পানি আছে, আপনারা কেন আপনাদের বড় বড় কোম্পানি যারা আছে, এই যে মনে করেন যে আমার জানা মতে 5টা বা 6টা কোম্পানি আছে যাদের 700-800 গাড়ি আছে, 2000 গাড়িও আছে। হ্যাঁ আছে মিনিমাম। তো এই 5টা কোম্পানি যদি তার নিজের ড্রাইভিং ইয়েটা করে, করে তো হ্যাঁ যদি ইনস্টিটিউটের মতো করে, তারা নিজেরা তৈরি করেও নেয়, কিন্তু কথা হলো সেটাতে তো হচ্ছে না। আমরা রাষ্ট্রীয়ভাবে চাচ্ছি যে বের হোক, ভালো ভালো ড্রাইভার বেরিয়ে আসুক, ভালো বেতন, কত টাকা বেতন চাই অত টাকা বেতনে চাকরি দেবো আমরা, কিন্তু ড্রাইভারটা ভালো হতে হবে। শুধু ড্রাইভার ভালো হইলে হবে না, আপনি রাস্তার অবস্থা দেখেন। কিন্তু রাস্তার কাছে প্রস্তাব দিয়েছেন যে আমাদেরকে 5টা আমরা দিব। অবশ্যই এই আপনার রাস্তার মধ্যে আপনার ওই যে ইঞ্জিনিয়ার সাহেবরা জানে যে কতটুক বাঁকে এই গাড়িটা কত স্পিডে এখানে বাঁক নিতে পারবে, এটা কোনো ড্রাইভার বাংলাদেশের বলতে পারবে না যে আমাকে এই বাঁকে এত স্পিডে গাড়িটা পার করতে হবে, কারণ এটা শেখানোই হয় নাই, জানিই না। এখন কথা হলো হ্যাঁ, তা যার জন্য দুর্ঘটনা একটা ঘটনা ঘটে না। সরকার বারবার বলছেন নসিমন করিমন এগুলো চলবে না, বটবুটি চলবে না, কোন জায়গায় নসিমন বটবুটি বন্ধ আছে, চলছে। তাহলে এখন এই জিনিসগুলো এবং এই যে অযান্ত্রিক গাড়িগুলো রোডে থাকলে এই এত বড় বিশাল একটা গাড়ি নিয়ে যখন যায়, এখন কথা হলো তারপরে তাকে ওই জায়গায় যে মানে সতর্কতাটা নিতে হবে, এই সতর্কতাটা সে নেয় না। এটা যেটা আমার তো দোষ, এবং শুধু নেয় না তা না, নিতেও পারে না। এখন মনে করেন যে আমার তো এখানেই দেখি, ইরি আল্লাহ, এই মোড়গুলোতে একটা মিনি বাসের সাথে মোড় ঘুরতেছে, আর একটা যে কোন দিক দিয়ে আসলো, এবং আমি নিজেও অবাক হয়ে গেছি যে এটা তো যে কোনো মতো পাল্টি খাবে। অবশ্য পাল্টি কিন্তু খুব পাল্টি খায় না, কিন্তু পাল্টি কিন্তু খুব কম, গাড়ি নিজে পাল্টি খায় না, মানুষকে পাল্টি দেয়। কিন্তু গাড়ি একটা ফোন আছে, তারপরে আপনার কাছে লাস্ট পর্যায়ে যাব। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি স্যার, আমি হানিফ আলম মিঠু, ঢাকা নবাবপুর থেকে। আমি ইলিয়াস কাঞ্চন স্যারকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। বলেন। যে প্রশ্নটা হলো যে আপনারা লিখছেন যে বিশৃঙ্খলার দায়টা কার? জি, গত ছাত্র আন্দোলনে আমরা দেখলাম সম্পূর্ণ প্রশাসন নড়েচড়ে বসলো। তারপরে যেটা হলো যে আপনি দেখেন যে দায়টা আসলে আমি বলবো বিআরটিএ অফিসের। এখানে রাস্তায় ট্রাফিক সার্জেন্ট 500 টাকার বিনা, আমার এক ভাই বলে গেল 500 টাকার বিনা কাগজ থাকলে থাকলো, না থাকলে নাই, সে তার মতো চলে গেল, গাড়ি তার কাছে চলে গেল। তা আপনি দীর্ঘদিন যাবৎ নিরাপদ সড়ক চায়ের আন্দোলন করে যাচ্ছেন, সেটা আপনার দখল যে বিআরটিতে কি ধরনের দুর্ঘটনা, অনেক গাড়ি বিআরটি অফিস পর্যন্ত যেতেও পারে না, যেটা হয় না আর কি, ওখানে ওনার ফিটনেস দিয়ে দিচ্ছেন। তা আপনারা কি এই ধরনের আইন করতে পারেন না যে বাসের একজন যে মালিক, সে অনেক টাকা খরচ করে একটা গাড়ি রাস্তায় নামাচ্ছে, তার লক্ষ্য থাকে সে কিভাবে টাকাটা আর্ন করবে, আর যে ড্রাইভার সে বলে যে একটা টিপ বেশি পারলে তার টাকা বেশি আসবে। এখানে আমি ড্রাইভারের তেমন একটা দোষ দেখি না। ড্রাইভারের পাশাপাশি কি মালিকদেরকে আইনের আওতায় আনা যায় না? সেই আন্দোলনটা কি আপনারা করতে পারেন না? জি আন্দোলন না ভাই, আপনি শুনেন ভাই, নতুন আইন যেটা করা হয়েছে সেই আইনের মধ্যে আমি শব্দটি ব্যবহার করতে বলেছি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি। এখন দায়ী বলতে বিআরটি এর লোকও হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, এবং সড়কে যারা আইন প্রণয়ন করেন তারাও হতে পারে। কিন্তু এই শব্দটি আমার রেখে ওই সরকারি যারা কর্মকর্তা যারা, তাদেরকে আলাদাভাবে করে নিয়ে গেছেন, তাদেরকে ডিপার্টমেন্টাল শাস্তি দেওয়া হবে। কিন্তু আমি এটা প্রতিবাদ করেছি, প্রতিবাদ করার পরেও আমার এই জিনিসটা থাকে না। ডিপার্টমেন্টাল শাস্তি মানে তারকে হয়তো ওএসডি করে দেবে কিংবা অন্য জায়গায় বদলি করে দেবে, কিন্তু একটা চালকের আপনার গিয়ে জেল হবে, আর একজন মানে ইঞ্জিনিয়ার বলে উনি সরকারি কর্মকর্তা বলে ওনাকে ওএসডি করে দিলেন, বদলি করে দিলেন, এটা আমি মানতে চাইনি। আমি কিন্তু প্রথম এই শব্দটি ব্যবহার করার জন্য বলেছি, এবং সেখানে মালিকও হতে পারে যে আপনাকে শুধু চালককে কেন আমরা একটা গোষ্ঠীকে কেন আমরা দোষারোপ করব। আমরা এই দোষারোপ থেকে বের হওয়ার জন্যই কিন্তু শব্দটি আমি বলেছিলাম দায়ী ব্যক্তিকে শাস্তির আওতায় আনার কথা। এটি কিন্তু আমার প্রযোজিত একটি শব্দ, কিন্তু সেটি রাখার পরেও আমি যেভাবে চেয়েছি সেভাবে হয়নি। জি হ্যাঁ, শেষ পর্যায়ে আছে, মোটামুটি বলেন। ধন্যবাদ। আসলে আমি ওই যে দুইটা প্রশ্ন করলো, বেসিক্যালি হচ্ছে আপনার ওই যে ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে, তো এই জায়গাতে আমি বলি আচ্ছা সারা বিশ্বে যে পুলিশ আছে তারা কি সবাই খুব সৎ, তার সিস্টেম কি খুব সৎ, তারপরেও কেন তারা কাজ করছে, কিভাবে কাজ করছে? কি করছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকের একটা বডি ক্যামেরা আছে। নিয়মটা হচ্ছে কোন সার্জন যখন আপনার সে মানে কোন প্রসিকিউশনে যাবে, প্রথমে তার বডি ক্যামেরাটা অন করতে হবে তার, এবং তারপর যা কার্যক্রমের সব রেকর্ড হবে। এখন
যেটা হচ্ছে যে এই সিস্টেম আমাদের কিন্তু চালু করা হয়েছিল, বাট দেখা যাচ্ছে নষ্ট হয়ে গিয়েছে বা নষ্ট করে ফেলেছে, কাজ কিছু কিছু করছে জায়গা না। দেখি, বেলি রোড, অর্থাৎ তাহলে ওই জায়গাতে কিন্তু যদি আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারি বা এটা যদি করে, তাহলে কিন্তু দেখা যাবে এই যে এই ধরনের অভিযোগগুলা, পুলিশও কিন্তু দেখা যায় আরো বেশি দায়িত্বশীল যেমন হবে, অভিযোগগুলোও আসবে না, এবং সেটা আপনি বন্ধ রাখতে পারবেন না কখনো। বন্ধ রাখলে কিন্তু আপনার উপর হয়ে যাবে। এবং কোনো চালক যদি আপনার অভিযোগ করে যে আমার সাথে সে কাগজপত্র থাকার পরও ফাইন করেছে, রেকর্ড থাকবে, রেকর্ড অনুযায়ী যদি প্রমাণিত হয়, এটা কিন্তু খুব সিরিয়াস শাস্তি হয়। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমরা খুব ইজিলি সলভ করতে পারি টেকনোলজির মাধ্যমে। কাঞ্চন ভাই কিন্তু খুব ভালো একটা দামি একটা কথা বলেছে, খেয়াল করেছেন কিনা, যে গ্রে এরিয়া নাই, হ্যাঁ মানি হ্যাঁ, না মানি না, এটা কিন্তু সরাসরি কোনো নো গ্রে এরিয়া। আপনি কোনো গ্রে এরিয়া দিবেন তাহলে কিন্তু আপনার, যেমন একটু উদাহরণ দিয়ে বলি, আমি রাস্তা তৈরি করবেন, 6 ইঞ্চি আপনার লেয়ার থিকনেস লাগবে, 6 ইঞ্চি জায়গায় 5 ইঞ্চি দিলেও হয়, না দিলেও হয়, বিষয়টা কিন্তু আসলে তা না। 6 ইঞ্চি মানে 6 ইঞ্চি, 6 ইঞ্চি দিতে হবে, 6 ইঞ্চি মানে 5.99 না। আপনার হচ্ছে যে আপনার টায়ারটা আপনার মানে কাজ করছে কি করছে না, যদি করে থাকে মানে ব্রেকটা আমার অ্যাক্টিভ কিনা, হ্যাঁ অ্যাক্টিভ, অথবা না আমার চেঞ্জ করতে হবে। এই জায়গাতে হ্যাঁ করে ফেলতে পারবে, চলে যেতে পারবে, এই জাতীয় গ্রে এরিয়াতে গিয়ে কিন্তু আমার দুর্ঘটনা ঘটে যায়। এবং শুধুমাত্র তাই না, এখানে পথচারীদের বিষয় আছে। আমাদের পথচারীরা কিন্তু দেখা যায় গ্রে এরিয়াতে কিন্তু মানে কনফিউশন, পার হতে পারবো বা পারবো না, পারবো কি পারবো না পারবো করে কিন্তু তাই না, বিষয়টা এরকম। দৌড় দিচ্ছে তো। তাদের কিন্তু বিষয়টা এমন, পথচারীকে বুঝতে হবে যে হ্যাঁ আমি পারবো, তাহলে যাব, সন্দেহ আছে ওয়েট করি। তো বিষয় কিন্তু শুধুমাত্র চালকের ক্ষেত্রে, মালিকের ক্ষেত্রে না, আমাদের কিন্তু যারা ব্যবহারকারী আছে তাদেরকেও কিন্তু এই যে মানে একেবারে মানে কিছু কিছু বিষয় আমাদের তাদেরকে এটা প্রচারের মাধ্যমে হোক, আইন দিয়ে হোক, ম্যানুয়াল দিয়ে হোক, গাইডলাইন দিয়ে হোক, কিছু চেক লিস্ট আমাদের কিন্তু আসলে করার সময় আসছে। প্রথম কথা হচ্ছে ইঞ্জিনিয়ার তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বাস্তবের সাথে এই সেফটি নিয়ে, কনস্ট্রাকশন আল্লাহর রহমতে রাস্তাঘাট অনেক হয়ে গেছে, এখন এই সেফটি নিয়ে কার কি পরিকল্পনা আগামী এই 2020 সালে কিন্তু এসডিজির টার্গেট আমাদের বাস্তবায়ন করতে হবে। আমি জানি না এটা কিভাবে মানে বাস্তবায়ন হবে, 2019 সাল চলেই আসছে, এখন 50% অ্যাক্সিডেন্ট কমাতে হবে। পরিকল্পনাটা কি, পরিকল্পনা বাস্তবায়নের জন্য অ্যাক্টিভ কি কি মেজার নিবে, ব্রেকডাউন করে আমার মনে হয় এখন মানে তাদের করা উচিত। পাশাপাশি এগুলো জানানো উচিত যে আসলে এই কাজগুলো করছি। বিশেষ করে আপনার যে উনি যেটা বললেন যে দেখা যাচ্ছে যে আপনার চালকদের, অনেক চালক পাওয়া যাচ্ছে না, ঠিক আছে অনেক চালক পাওয়া যাচ্ছে না, কিন্তু যদি আমরা, কারণ হচ্ছে আমরা পেশাটাকে এখনো পর্যন্ত আমি বলবো যে মানে এই পিছনে ইনভেস্ট করছি না। এই পেশা যে পেশার পিছনে যত ইনভেস্ট, ক্রিকেটের পিছনে ইনভেস্ট বলেই আজকে আমরা একটা সুনাম এনেছে। এই যে ফুটবলে ইনভেস্ট করেন অটোমেটিক ভালো হয়ে যাচ্ছে। ইনভেস্ট একটা বিষয় আছে, আপনার হচ্ছে যে স্কুল তৈরি করেন, ভালো ভালো স্কুল তৈরি করে, স্কুল ছাড়া যাতে, ড্রাইভিং স্কুল ছাড়া যাতে কোনো চালক বের হতে না পারে বা লাইসেন্স পরীক্ষা অ্যাপিয়ার না হতে পারে, এই কনসেপ্টটা আমাদের আনতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি সারা বিশ্বে, আমি যারা আপনার দেশে বাইরে দেখা যাবে যে আপনার ইনস্ট্রাক্টর উপস্থিতিতে 30 থেকে 40 ঘন্টা ড্রাইভিং করে কিন্তু তাকে পরীক্ষা দিতে হলে যাইতে বা ড্রাইভিং পরীক্ষা যেতে হয়। আমাদের কিন্তু সেটা না, ওই শিখে আসছে শুধু মানে যে কেউ এই বিষয়টা কিন্তু আমাদের মনে হয় খুব স্ট্রিক্টলি আমাদের ইনভেস্টটা করতে হবে চালক তৈরির পিছনে। কিছু কিছু ইনভেস্টমেন্ট, যেমন কিশোরগঞ্জে ভালো স্কুল আছে, বাট তারা দেখা যাচ্ছে মানে প্রশাসনিক সহায়তার কারণে পারছে না। আবার আমি কি ড্রাইভিং স্কুলকে আমাকে মানে সাপোর্ট দিতে হবে, কারণ এটা কিন্তু আমরা দেশের বাইরে কাজের বুয়া রপ্তানি করি, আমাদের সৌদিতে যাচ্ছে, নির্যাতিত হয়ে ফিরে আসছে, অথচ দেশের বাইরে কিন্তু ভালো চালকের যে পরিমাণ ডিমান্ড, আমাদের মেয়েরা চালক হতে পারে, তাই না, চালক হতে, তার চালক হিসেবে যেতে পারি আমরা, কিন্তু আমরা কিন্তু ইনভেস্ট লাগবে, তারা নেয় না কেন, কারণ কি বুঝে আমরা শ্রমিক হিসেবে ভালো বা চালক হিসেবে আমরা ভালো না, কারণ ওই যে আমাদের কিন্তু চালকের পাইপলাইনটা কিন্তু আমাদের ভালো নয়। পাইপলাইনটা ভালো করেন। এই চালকদের জন্য কিন্তু মাস্টার্স পাস করে বেকার থাকে, কিন্তু কোনো চালক আমার মতো বেকার না। ওনারা বলছেন পান না, ওনারা কাজ দিচ্ছে পানি না, তো বেকার থাকবে কোথেকে। আমি মনে করি ইনভেস্টটা আমাদের কিন্তু আসলে এই কর্মমুখী শিক্ষার দিকে বেশি বেশি ইনভেস্ট করা উচিত, এবং সেই জায়গাতে ভালো চালক যদি আমরা দিতে পারি, ভালো মানসম্মত যদি, ওনারাও বেতন দিতে রেডি আছে, বলছে রেডি আছে, আমরা করছি না কেন, কারণ যেনতনভাবে শিখে আসছে, ওনারাও আস্থা পান না বা যেনতন চাকরিতে আসছে। এই জায়গাতে আমরা ইনভেস্ট যেমন দরকার, সরকারি সাহায্য সরকারি দরকার, যারা বের হবে আল্লাহর রহমতে বেকারত্ব অনেক দূর হবে, এবং নিরাপত্তা তো আছে। বাই প্রোডাক্ট কিন্তু আমি এই সড়ক নিরাপত্তা পেয়ে যাচ্ছি, ম্যানেজমেন্ট পেয়ে যাচ্ছি, কারণ যে শিখে আসছে সে কিন্তু শিক্ষিত চালক, আরেকজন মানে যে কিনা ওই যে বিভিন্ন তাপে চাপে এই গাড়ি চালাচ্ছে, সে কিন্তু মানে দুইজন অ্যাটিটিউড কিন্তু আলাদা হবে। তো এই জায়গাতে আমি মনে করি তাদের এই বিষয়গুলোতে খুব গুরুত্ব দেওয়া উচিত। আমাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদেরকে ধন্যবাদ। কিছু বলবেন? আমি একটু বলতে চাই, কারণ হলো যে আমাদের দেখেন র‍্যাপিড মানে ওই যে ফ্র্যাঞ্চাইজ আমাদের বাস মানে চালু করার কথা, এর মধ্যে আবার একটা ডিক্লারেশন আসছে যে সার্কুলার বাস চালু করার জন্য। সার্কুলার বাস যে চলবে তার জন্য কি চালক তৈরি হয়েছে? এবং এই সার্কুলার বাস চলার জন্য ওই রাস্তায় যেগুলো বাস চলতেছে সেগুলোকে উঠানো হচ্ছে। তো আপনি সেটি উঠালেন না, আরো আপনি ওর মধ্যে আপনি ঢুকাইলেন, তাহলে কি আপনি কি যানজট কমবে?
তাহলে তো আরো আপনি প্রবলেম সৃষ্টি করলেন। এই যে বিষয়গুলো, যে এটা একটা পরিকল্পনা করা, স্টাডি করা, তারপরে ফিজিবিলিটি মানে স্টাডি করা, যে এটা আমার এই প্রজেক্ট আমার ঠিক আছে কিনা এবং এর জন্য কি করা দরকার, প্রাইমারি যে জিনিসগুলো করা, সেগুলো কিছুই করা হচ্ছে না। যার যার মতে যার যার ইচ্ছা মতো। আপনি যে কথাটা বলেছেন, মোটামুটি আমি ছোট্ট একটা কথা বলবো, এটা আইনের প্রয়োগের কত অপপ্রয়োগ সেটা দেখাবো। কয়েকদিন আগের কথা, ওই ধানমন্ডি এলাকায় 11 রোডে জাফর লতিফ, ওই ডায়াবেটিকের ডাক্তার, ওনার কাছে আমি গিয়েছি। তো আমার গাড়িটা রাখার জন্য ইব্রাহিম কার্ডিয়াকে ওখানে কোনো পার্কিং এর ব্যবস্থা নেই। তো ওই রোডের পাশেই রাখে, ওটা তো ধানমন্ডি ওই রোড বেশ চওড়া, ওখানে রাস্তার পাশ দিয়ে একটা করে গাড়ি রাখা যায়। আমার ওখানকার কেউ জানি না, ওই কোন সার্জেন্ট এসে উনি একটা কেস দিয়ে দিলেন, ওই সার্জেন্ট শরীফ নাম, কি কেস দিলেন, আমাকে র্যাকারের বিল দিতে হবে 1500। ও র্যাকারের বিল দিতে হবে। আচ্ছা, র্যাকারের বিল, গাড়িটা টেনে নিয়ে গেলেন, আমি র্যাকারের বিল দেবো, র্যাকার তো লাগাই নাই, কিন্তু র্যাকারের বিল সে বাধ্যতামূলকভাবে নিচ্ছে। তা আমি আর ওর সাথে ঝগড়ায় গেলাম না, যে ঠিক আছে কি বলে বলুক, কারণ আমি একসময় হোম মিনিস্ট্রির লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম, ওর আমি অ্যাকশন নিতে পারতাম, কিন্তু কি নিব, ও দিয়ে ও স্লিপ ধরায় দিয়ে আরো কোনো কথাই বলতেছে না, কথাই চলে গেছে। ওকে খালি একটা প্রশ্ন করলাম যে আপনি যে কেসটা দিলেন, এখানে কোনো পার্কিং এর জায়গা আছে যেখানে আমি পার্ক না করে আমি নো পার্কিং এলাকায় গাড়ি পার্ক করেছি? তখন উনি বললেন কি, আপনি ওই ওয়েবসাইটে গিয়ে আপনি ডিল দিয়ে একটা চাপ দিবেন, ওখানে দেখবেন ধানমন্ডি চলে আসবে, কোথাও কোথাও পার্কিং দেখাই দিবে আপনাকে। আচ্ছা, আপনাদের ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।